This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে হুমায়ুনের মসজিদ ইস্যুতে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। আরও একটা কথা বলা হয়েছে যে শান্তি বজায় রাখার দায়িত্ব কিন্তু রাজ্যে। ঠিক কি বলা হয়েছে আদালতে, অবজারভেশন কি জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, শর্মিষ্ঠা, মামলা দায়েরকারী যিনি করেছিলেন মামলাটি, তার বক্তব্য ছিল যে অবিলম্বে এই শিলান্যাস যেটা হতে চলেছে আগামীকাল সেটাকে বন্ধ করতে হবে, একই সঙ্গে যে গ্রেফতার করতে হবে হুমায়ুন কবিরকে। আজকে যখন আদালতে শুনানি চলে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মনে করিয়ে দেন যে রাম মন্দিরের সময় একাধিক এই ধরনের ঘটনা ঘটেছিল যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছিল। যদিও আদালতের পর্যবেক্ষণ আলাদা করে এই শিলান্যাস ইস্যুতে আদালত হস্তক্ষেপ করবে না, তবে রাজ্যকে দায়িত্ব নিতে হবে আইন শৃঙ্খলার। ইতিমধ্যেই ডেপুটি সলিসিটর জেনারেল তিনি আজকের আদালতে জানান যে 19 কোম্পানি সিআরপিএফ এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে মুর্শিদাবাদে, সেই বাহিনীও যদি প্রয়োজন হয় তাহলে ব্যবহার করা যাবে। প্রসঙ্গত তোমায় বলে রাখি যে আলাদা করে পুলিশের কাছে কোনো অনুমতি নিতে হয়নি হুমায়ুন কবিরকে, তার কারণ একটি ট্রাস্টের অধীনে হতে চলেছে এই শিলান্যাস। এই গোটা নির্মাণ কাজটি একটি ট্রাস্টের আন্ডারে হবে এবং সেক্ষেত্রে সম্পূর্ণ অধিকার রয়েছে তার পুলিশের অনুমতি ছাড়াই। ট্রাস্টের অধীনে যদি এই ধরনের কিছু নির্মাণ হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকম অনুমতি লাগে না। এখন দেখার আগামীকাল নিরাপত্তা সঠিক থাকে কিনা। একদম অনেক ধন্যবাদ শ্রাবন্তী। একদিকে আমরা দুটো ছবি দেখালাম যে একদিকে কিভাবে যেখানে শিলান্যাস হবে সেখানে আজ সকাল থেকেই পড়ে রয়েছেন হুমায়ুন কবির, অন্যদিকে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন রয়েছে, তারা টহলও দিচ্ছেন। রাজ্য সরকারকে যেটা অর্ডার দেওয়া হয়েছে যে টু সি দ্যাট দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডাজন্ট ডিটিওরেটস, ডাজন্ট ক্রিয়েটস আ সিচুয়েশন অফ এনি কাইন্ড অফ কমিউনাল ডিসহারমনি, সেটা রাজ্য সরকারও বলেছেন যে তারা ইনশিওর করবেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা বলা হয়েছে যে অলরেডি যেহেতু মে মাসের এই বছরে যে কমিউনাল রাইটটা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে 19 কোম্পানি সেন্ট্রাল ফোর্সেস অলরেডি বিং ডিপ্লয়েড ইন মুর্শিদাবাদ, সেটা ওটা কন্টিনিউ হবে। তো ওই পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি একটা আন্ডারটেকিং দিয়েছি যে আমরা চাই যে সৌহার্দ্য বজায় রেখে কালকের যে শিলান্যাসটি হবে বাবরি মসজিদে সেটা আমরা বজায় রাখব। অর্থাৎ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলছেন সেটার দিকে একটু নজর রাখবো। অনারেবল হাইকোর্ট মনে করেছেন যে আমি ন্যায় পথে আছি, আমার অধিকার আছে মসজিদ বানানোর, তাই ওনারা আমাকে তো কোনো, আমি অনারেবল হাইকোর্টের কাছে যতদিন এর আগেও বিচার পেয়েছি, আমি বাহিনী এসছে আমি স্বাগত জানাচ্ছি। ল অ্যান্ড অর্ডার দেখুক ওনারা। আমি আশা করছি হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট যখন বলেছে যে আমি কোনো বেআইনি কাজ করছি না, আমি কনস্টিটিউশনকে সামনে রেখে এটা মসজিদ করছি, স্বাভাবিকভাবেই এখানে রাজ্য প্রশাসন আমাকে হেল্প করবে। এবং এছাড়া আমার 2000 ভলেন্টিয়ার থাকবে এই এলাকার। আমার নিজস্ব 10টা ড্রোন ক্যামেরা বেলডাঙ্গা থেকে রেজিনগরের এই এনএইচ তার সংলগ্ন জায়গায় থাকবে কাল সকাল থেকে। ড্রোন ক্যামেরাতে সব কে কি করছে, কে আইন ভাঙছে না, কে ওখানে কনস্টিটিউশনসি করছে, কেউ ভেতরে লোক ঢুকিয়ে দিয়ে এখানে গন্ডগোল লাগার, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে তৃণমূলের অনেক খেলা আছে। অনুষ্ঠান করতে না বলার কোনো প্রশ্নই নেই। যদি বলে সেটা ইগনোর করব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী। অরূপ দা, শর্মিষ্ঠা বলছে একটা বিষয় যে হুমায়ুন কবির তিনি বলছেন যে রাজ্য প্রশাসন তাকে হয়তো এই বিষয়ে সাহায্য করবে মসজিদ করতে, কিন্তু আরও একটা দিক তিনি উল্লেখ করেছেন যে তৃণমূল কংগ্রেস তার লোক ঢুকিয়ে কোথাও অশান্তি পাকাতে পারে, এই একটা আশঙ্কা প্রকাশ করেছেন। কি বলবেন? তৃণমূল কংগ্রেসের খেয়ে অনেক কাজ আছে। হুমায়ুন কবির এখন ঠিক করুক ও মিমের সাথে যাবে, হুমায়ুন কবির ঠিক করুক বিজেপির হয়ে খেলবে, না হুমায়ুন কবির ঠিক করুক মোহাম্মদ সেলিমের ডাকে সাড়া দেবে। আগেও ঠিক করুক যে কোন পথে যাবে, তারপরে এইসব বড় বড় কথা। আর কালকে একটি চ্যানেলের সঞ্চালক প্রশ্নের উত্তরে জানিয়েছেন পরিষ্কার করে যে বাবরি মসজিদ ওর আসলে কোনো উদ্দেশ্যই না, ওর আসল উদ্দেশ্য তৃণমূলকে ধাক্কা দেওয়া। যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সেন্টিমেন্ট নিয়ে এরকম ছিনিমিনি খেলে, কোনো সংখ্যালঘু মুসলমান, প্রকৃত মুসলমান ওর পাশে থাকবে। তাই হুমায়ুন কবির আগে নিজের রাজনৈতিক কর্মপন্থা ঠিক করুক, যে কটা সিটে দাঁড়াবে সব কটা তো জামানো যাবেই, কিন্তু কার হয়ে দাঁড়াবে আর কার মদত নিয়ে দাঁড়াবে নাকি 3 জনের মদত নিয়ে দাঁড়াবে সেটা আগে ওকে ঠিক করতে হবে। ধন্যবাদ। আমরা কথা বললাম অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস মুখপাত্র এবং তৃণমূল কংগ্রেস নেতা, এবং তার পাশাপাশি আমরা রাহুল সিনহা তার সঙ্গেও কথা বলেছিলাম, বিজেপি নেতা। তিনি কি বলছেন শুনুন। পাপ তা তো তৃণমূল কংগ্রেস করেছে,
অতএব পাপের ভাগীদার তৃণমূল কংগ্রেসকে হতে হবে এবং তাতে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থাও রাজ্য প্রশাসনকে করতে হবে। একদম সঠিক বক্তব্য আদালতের। আর আমরা মনে করি এটা তৃণমূল সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার জন্য হুমায়ুন কবিরকে দিয়ে এই জাতীয় আওয়াজ তুলিয়েছিল। আর এখন দেখা যাচ্ছে ওদের পোষা সাপই এখন ওদেরকে ছোবল মারতে যাচ্ছে। অতএব সেই কারণে যাতে সাম্প্রদায়িকতা যাতে না ছড়ায়, যাতে স্বাভাবিকভাবে জনজীবন ঠিক থাকে, তা দেখার দায়িত্ব রাজ্য সরকার। আর আগামীকালই 6 ডিসেম্বর অর্থাৎ বেলডাঙ্গায় বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হুমায়ুন কবির। তার আগে সেই এলাকা পরিদর্শনে হুমায়ুন কবির। আর ইতিমধ্যেই রাজ্যের পরামর্শে ওই এলাকাতে 19 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। পরামর্শে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যের পরামর্শে। কৌশিক রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। কৌশিক, কি দেখতে পাচ্ছ এখন? দেখো, এখন যেখানে শিলান্যাসের অনুষ্ঠান হবে সেই শিলান্যাসের অনুষ্ঠানে কিন্তু মঞ্চ বাঁধার কাজ হচ্ছে এবং সেই যে মাঠটির যে মরাদিঘি এলাকা বেলডাঙ্গা, সেই মরাদিঘি এলাকায় কিন্তু সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। হুমায়ুন কবির বলেছেন যে আগামীকাল হবে এবং কোর্টেও কোনো মতো আর বাধা থাকলো না। কোর্ট বলেছে এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তবে আইন শৃঙ্খলার যে ব্যাপার তুমি যেমনটা বলছিলে 19 কোম্পানি বাহিনী মোতায়েন, সেই বাহিনী কিন্তু আজ সকাল থেকেই কিন্তু এলাকায় রুট মার্চ শুরু করেছে। শুধুমাত্র যে এখানে যে মসজিদের শিলান্যাস হবে, যে মাঠটি আমরা দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা থেকে আনুষ্ঠানিক সূচনা হবে। সকালে 8টায় প্রথম তার পর্ব শুরু হবে এবং 12টা থেকে কোরআন পাঠ বা বিভিন্ন অনুষ্ঠান হবে। তবে হুমায়ুন কবির কিন্তু যে লোকজন সমাগম হবে সেই বিষয়ে তিনিও জানেন এবং তার সেই বিষয়ে তিনিও একটি ভলেন্টিয়ার টিম তৈরি করেছিলেন। সেই ভলেন্টিয়ার টিম তারা দেখাশোনা করবে, পাশাপাশি ড্রোন ক্যামেরা উড়িয়ে কিন্তু পর্যবেক্ষণ করা হবে এবং পুলিশ প্রশাসনকে তারা যথাযোগ্যভাবে সহযোগিতা করবে। এর পাশাপাশি একটু দূরে জাতীয় সড়ক 100 মিটার দূরে, সেই জাতীয় সড়কে এর পাশেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী আজ সকাল থেকে রুট মার্চ করছিল এবং কিছুটা দূরে গিয়ে সেখানে কিন্তু তার মসজিদের মূল স্থাপন কিন্তু সেখানে হবে। সেখানেও কিন্তু রিমোটের মধ্য দিয়ে সেই মসজিদের উদ্বোধন হবে এবং সব মিলিয়ে যে এবং পুলিশই সকাল থেকে কিন্তু নিরাপত্তা আশেপাশে রয়েছে এবং জাতীয় সড়কেও যাতে কোনো রকমের যান চলাচল বিঘ্নিত না হয় সেই দিকেও কিন্তু নজর রয়েছে। এবং যে স্থানীয় থানা রয়েছে বেলডাঙ্গা বা পাশে রেজিনগর, এই যে এলাকাটি হচ্ছে বেলডাঙ্গা এবং রেজিনগরের মধ্যবর্তী একটা স্থান বলা চলে, সেই ক্ষেত্রে দুটি থানায় কিন্তু কড়া তৎপরতা নজরদারি রেখেছে এলাকায় এবং পুলিশ প্রশাসন যেমন রয়েছে সেরকম পাশাপাশি কেন্দ্র বাহিনী দিয়ে রুট মার্চ হচ্ছে দফায় দফায়। তাই দেওয়া হয়েছিল কেন্দ্র বাহিনী দিয়ে একটা ভয় দেখানো বা এরকম কিছু। আমি এসব ভয় পাই না। হুমায়ুন কবির আল্লাহকে ছাড়া কোনো মুখ্যমন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রনায়ক কাউকে ভয় পায় না। হুমায়ুন কবিরের মৃত্যু একদিন হবে, বিএসএফ গুলি করে মারলে মেরে দিবে, চলে যাব শহীদ হয়ে। এখানে কেউ এসে মাথা কেটে নেব বলছে, কেটে নিয়ে যাক না, দেখি কতটা মাথা কাটতে আসে। হুমায়ুন কবিরের পৌঁছানোর আগে তার মাথা কোথায় থাকবে সে আটকে নেবে। আমার নিজস্ব 10টা ড্রোন ক্যামেরা বেলডাঙ্গা থেকে রেজিনগরের এই এনএইচ তার সংলগ্ন জায়গায় থাকবে কাল সকাল থেকে। ড্রোন ক্যামেরাতে সব কে কি করছে, কে আইন ভাঙছে না কে ওখানে কনস্টিটিউশনসি করছে, কেউ ভেতরে লোক ঢুকিয়ে দিয়ে এখানে গন্ডগোল লাগার, তাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবে। মানে ভেতরে লোক ঢুকিয়ে গন্ডগোল। হ্যাঁ, এখানে তৃণমূলের অনেক খেলা আছে। তৃণমূল অনেক খেলা খেলছে রাজ্যপালকে কনফিডেন্সে নিয়ে। এই যে রাজ্যপাল এত অতিরিক্ত রিয়াক্ট করার তো তার দরকার নেই। আমাকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই। হুমায়ুন কবিরকে পাঙ্গা নেবে। হুমায়ুন কবির এখনই এসে বলুক যে হুমায়ুন কবিরকে আইসি বেলডাঙ্গা বলুক, ওসি রেজিনগরে বলুক যে আপনাকে অ্যারেস্ট করলাম। আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাবে বা এফআইআর দেখাবে, কে এফআইআর করেছে, কখন এফআইআর হয়েছে, কিসের জন্য এফআইআর হয়েছে, আমি চলে যাব নিজে থেকে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কিন্তু এর হিসাব চুকাবো ঘুরে এসে। আগুন নিয়ে খেলছেন হুমায়ুন কবির, গোটা দেশের মানুষ চিন্তিত, এমনটাই দাবি বিজেপি নেতা সজল ঘোষের। হুমায়ুন কবির যে আগুনটা নিয়ে খেলছেন, কত বড় মন্দির হবে বা কত বড় মসজিদ হবে সেটা বড় কথা নয়, বাবরের সঙ্গে এর কোনো সম্পর্কও নেই এটাও বড় কথা নয়, কিন্তু নামটা এত সেন্সিটিভ, এটার থেকে কি রিয়াকশান হবে এবং সেই রিয়াকশান স্ফুলিঙ্গের মতন কোথা থেকে কতদূর ছড়িয়ে পড়বে, এটা নিয়ে ভারতবর্ষের মানুষ চিন্তিত। হুমায়ুন কবিরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিংও, ফের তৃণমূলে ফিরে যাবেন হুমায়ুন, কটাক্ষ করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ।
ও কোনোদিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না। বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে, তাতে কোনো ধর্মের লোকের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি নাম দিয়ে আপনি বানাবেন, তার মানে আপনি সরাসরি হিট করছেন সংবিধানকে। কিন্তু মমতা ব্যানার্জি 3টে ইস্যুকে গুলিয়ে দেওয়ার জন্য এই ইস্যুটা দাঁড় করিয়েছেন। আর দেখবেন কিছুদিন পরে এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির কাছে যাবে আর বলবে আমাদের বোঝাপড়া হয়ে গেছে, আমরা ভুল বুঝাবুঝি ছিল, সব মিটে গেছে। একটা সময় তো আসবে কি আমার মিথ্যা কথা বা ওনার মিথ্যা কথা লোক বুঝতে পারবে। লোক যখন বুঝতে পেরেছে তখন এই বাবরি প্রকরণ চালু হলো। হুমায়ুন কবির ফ্রন্টম্যান অফ দি মমতা ব্যানার্জি। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে গতকাল যখন হুমায়ুন কবির বলেন যে তিনি রিজাইন দেবেন, তিনি বলেছিলেন আজ অর্থাৎ আগামীকালই তিনি রিজাইন করবেন এমনটা বলেছিলেন, কিন্তু তেমনটা হচ্ছে না। আজ তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, কারণ আগামীকাল তার যে কর্মসূচি রয়েছে রেজিনগর মসজিদে, সেখানে সেই অনুষ্ঠানে উনি থাকবেন। কর্মসূচির জন্য মুর্শিদাবাদেই থাকবেন হুমায়ুন। বিধায়ক পদ ছাড়তে হলে কিছু নিয়ম রয়েছে এবং সে কারণেই তিনি আজ রেজিগনেশন দিচ্ছেন না। সমস্যাটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, কোনো বিধায়ককে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে গেলে তাকে সশরীরে উপস্থিত থাকতে হয়, সে কারণেই কি আজ নয় অন্য একদিন তিনি ইস্তফা দেবেন বললেন, কি জানা যাচ্ছে এখনো? দেখো একেবারেই তাই, তার কারণ যে কোনো বিধায়ককে যদি বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয় তাহলে সশরীরে তাকে শুধু আসতে হয় না, তাকে সরাসরি স্পিকারের হাতে গিয়ে তার ইস্তফাপত্র তুলে দিতে হয়। তার কারণ স্পিকার অনেক সময় মনে করতে পারেন অন্য কারোর মারফত হলে যে কোনো চাপের কাছে হয়তো বা অন্য কেউ তার হয়ে এই রেজিগনেশনটা দিয়ে দিয়েছেন, সেই কারণে স্পিকারের হাতে গিয়ে রেজিগনেশন দিতে হয় এবং হুমায়ুন কবির আজকে সেই কাজ করছেন না, এটা একেবারেই স্পষ্ট। তার কারণ আগামীকাল তিনি যে কারণে দল থেকে সাসপেন্ড হয়েছেন বা যা নিয়ে বিতর্ক চলছে, সেই বাবরি মসজিদের শিলান্যাস রয়েছে এবং তাতেই তিনি ব্যস্ত রয়েছেন, তাই আজকে তিনি আসছেন না বিধানসভায়। এমনকি তোমায় বলে রাখি যে বিধানসভার যে পিএলটি অর্থাৎ পেপার লেড অন দ্য টেবিল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবির, আজকে তার বৈঠক চলছে বিধানসভায়, কিন্তু সেই বৈঠকেও তিনি অনুপস্থিত রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে হুমায়ুন কবির গতকাল যে কথা বলেছিলেন যে আজকেই বিধায়ক পদ ছাড়ছেন, সেটা হচ্ছে না। এমনকি তিনি আরও দিন 10-12 সময় নিতে পারেন, তেমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। এখন দেখার বিষয় যে হুমায়ুন কবির সত্যি কবে নাগাদ বিধানসভায় আসেন এবং বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেন। 17 তারিখে ইস্তফা দেবেন জানিয়েছেন হুমায়ুন নিজেই। শোনাবো আপনাদের। দলের কিছুতে নেই, আমি দল তো সাসপেন্ড করেছে, দলের কিছুতে নাই। একটা বুথের মেম্বারশিপ আছে, ওই পার্থ চট্টোপাধ্যায় 2012 সালের 20 নভেম্বর দিয়েছিল, ওই 10 টাকার টোকন একটা পার্টি মেম্বার, তো ওটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, কালকেই রাত্রে ছিঁড়ে ফেলে দিয়েছি। ওটার জন্য আর কিছু আমার দরকার নেই। আর বিধায়ক পদ 17 তারিখে যাব। আমার সঙ্গে 12 জন বিজেপির এমএলএ আছে আমার কমিটিতে, আমি একটা পিএলডি কমিটির চেয়ারম্যান আছি বিধানসভায়। সেই কমিটিতে আমি সহ 8 জন টিএমসির আর 12 জন বিজেপির এমএলএ আছে। তাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে যাবে আমি যদি কাল বা পরশু রিজাইন করে দিই, কারণ আমাকে ওই মিটিংটা করতে হবে। স্পিকার সাহেবের সাথে যোগাযোগ করব, যদি উনি নিচে থাকেন, উপরে আমার রুম নম্বর 39A-তে মিটিং হবে, নিচে নামবো, রাজ্যপালের ঘরে যাব, 4 লাইনের পদত্যাগপত্র করে চলে আসবো। হুমায়ুন কবিরকে সব ডাঁট দেখিয়ে লাভ নাই। দিদি তো সব জানেন এগুলো, তাকে দিয়ে যখন দাঙ্গা করেছিলেন আমাকে হারানোর জন্য, তখন তো হুমায়ুন আপনার স্নেহের ভাই ছিল, তখন আপনি হুমায়ুনকে খুবই খাতির করতেন। এই হুমায়ুন কবির আপনার তো দামাল ছেলে ছিল, দাঙ্গা করাতে পারে, হিন্দু মুসলমানের ভোট বিভাজন করাতে পারে, দিদির তখন প্রয়োজন ছিল। দাঙ্গা করালো, দিদি একটাও তার বিরুদ্ধে বলেননি এটা ঠিক হলো না। অভিষেক মানে তার ভাই খোকাবাবু নাকি তাকে জিজ্ঞেস করেছিল কেন দাঙ্গা হলো, বলছে তোমার পিসিকে জিজ্ঞেস করো। পিসি যে কি জিনিস বাংলার মানুষ ধীরে ধীরে বুঝবে।